আপনারা করছেন জমি বিক্রি, ওরা করছে বাংলাকে বিক্রি। জলের আরেক নাম জীবন। ওরা জানে না উত্তরবঙ্গের একটা মানুষ আগামী দিন পানীয় জল পাবে না, এবং জল নেই তিস্তায়। জিয়া এরশাদ খালেদা জিয়া উপর দিয়ে ভারত বিরোধী কথা বলেছে আর ভারতে যে তাদের পা ধরে বসে থেকেছে। এটা প্রধানমন্ত্রী নিজের কথাটা অন্যের উপরে চাপিয়ে দিয়েছেন, কারণ তিনি তো বলেছেন যে আমরা ভারতকে যা দিয়েছি আজীবন মনে রাখবে। এটা একটা দেশের প্রধানমন্ত্রী বলতে পারেন না, কিন্তু এই প্রধানমন্ত্রী বলেছেন। এরশাদ খালেদা জিয়া যদি ভারতের পা ধরে বসে থাকতেন তাহলে তো তারা ক্ষমতায় থাকতেন। রাখবেন এই ক্ষমতা পার্মানেন্ট নয়, আর বেগম খালেদা জিয়া জেলে বন্দী আছে তাও পার্মানেন্ট নয়। যেন সুমনের যে উক্তিটাতে আপনি শুরু করেছেন সেই জায়গায় আসি, সেটা দিয়ে জবাবটা আরো স্পষ্টভাবে দেওয়া যাবে। এই ভদ্রলোক, যেন সুমনের কথা বলছি, এক ধরনের খুব সাধারণ ডেমাগগেরি স্টান্টবাজি করেন। উদাহরণ দিই, রাসেস ভাইপার আছে, ধরার ওঝা নেই। মানে উনি যদি রাজনীতি করে থাকেন, এটা তো ওনার দল, উনি স্পষ্টভাবেই বলেন যে উনি আওয়ামী লীগ করেন। উনি আমির এত বড় একটি মহামারীর পরও আমাদের মেগা প্রকল্পগুলো এগিয়ে গেছে তরতর করে। এই বিষয়কে প্রতিপাদ্য করে 2024-25 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট হচ্ছে ইতিহাসের সবচাইতে বড় বাজেট। 7,97,000 কোটি টাকা, প্রায় 8 লক্ষ কোটি টাকা। যারা এই বাজেট নিয়ে নিন্দা করেন বা সমালোচনা করতে যান, তাদের কাছে আমি জানতে চাই, তারা হয়তো বলতেও পারবে না 8 লক্ষ কোটি টাকা লিখতে কতটা শূন্যের প্রয়োজন হয়। এবার বাংলাদেশে ভারতের তিস্তার পানি দেওয়া নিয়ে খেপেছে ভারতের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। প্রিয় দর্শক শ্রোতা, দরকার পড়ে গোটা বাংলার জাতি আন্দোলন করবে, এমনটাই বলেছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। অর্থাৎ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কথাটি বলেছেন। ভিডিওর শুরুতেই হয়তো কিছুটা ভিডিওর অংশ বিশেষ আপনারা দেখেছেন। মূলত আজকে 5টি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, এবং কি ব্যারিস্টার সুমনকে সবাই খুব ভালো করে চেনেন। খুবই আলোচিত সমালোচিত একজন ব্যক্তি, বা বর্তমানে একজন আওয়ামী লীগের এমপি। তো অবশেষে ব্যারিস্টার সুমনকে উদ্দেশ্য করে গোপন কিছু তথ্য বা রহস্য ফাঁস করেছে একজন রাজনৈতিক ব্যক্তি জাহিদুর রহমান। তার সাথে সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেছেন যে এরশাদ এবং খালেদা ভারতের বিরুদ্ধে উপর দিয়ে কথা বলে এবং তলে তলে ভারতের পা ধরে বসে থাকে। এই কথাটির জবাব দিয়েছেন ভিপি নুরুল হক নূর। আরও 2টি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, মূল্যবান 2টি ভিডিও। সবাইকে বলবো না টেনে সম্পূর্ণ নিশ্চয়ই দেখুন, এবং চিত্রনায়ক ফেরদাউস এবার যে এমপি হয়েছে আওয়ামী লীগ থেকে, সেটাও আপনারা সকলেই খুব ভালো করে জানেন। তার একটি বক্তব্য সংসদে দাঁড়িয়ে দিয়েছে, যেটাও ভাইরাল হয়েছে, এবং বিএনপি নেতার একজন বক্তব্য দিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে। তো চলুন আর কথা না বাড়ে, মূলত এই 5টি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হওয়া। সবাইকে বলবো না টেনে সম্পূর্ণ নিশ্চয়ই দেখবেন, শুনবেন, এবং পারলে শেয়ার করে দেবেন। চলুন একটা লাইক দিয়ে আমরা সবগুলো ভিডিও দেখে আসি। জিয়া এরশাদ খালেদা জিয়া উপর দিয়ে ভারত বিরোধী কথা বলেছে আর ভারতে যে তাদের পা ধরে বসে থেকেছে। এটা প্রধানমন্ত্রী নিজের কথাটা অন্যের উপরে চাপিয়ে দিয়েছেন, কারণ তিনি তো বলেছেন যে আমরা ভারতকে যা দিয়েছি আজীবন মনে রাখবে। এটা একটা দেশের প্রধানমন্ত্রী বলতে পারেন না, কিন্তু এই প্রধানমন্ত্রী বলেছেন। এরশাদ খালেদা জিয়া যদি ভারতের পা ধরে বসে থাকতেন তাহলে তো তারা ক্ষমতায় থাকতেন। খালেদা জিয়া তো এখন হাসপাতালে মৃত্যুর প্রহর গুনতেন না, তাকে চিকিৎসার জন্য বিদেশ যেতে দেওয়া হচ্ছে না। তার দলের একজন স্থায়ী কমিটির সদস্য, সাবেক আমলা, সাবেক মন্ত্রী সালাউদ্দিন সাহেব আপনার দিল্লিতে আপনার আটকা পড়ে রয়েছেন, দেশে আসতে পারছেন না। তাদের সাথে যদি ভারতের এরকম সম্পর্ক থাকতো তাহলে তো তারা প্রধানমন্ত্রীর মতো আপনার ক্ষমতা ভোগ করতে পারতেন। তিনি ডক্টর ইউনূসকে চ্যালেঞ্জ করেছেন এবং তিনি খুব গর্ব নিয়ে বলেন, আমি জাতির পিতার কন্যা, আমি কাউকে জেলাসি করি না, আমি কাউকে হিংসা করি না। আমরা প্রধানমন্ত্রীকে বলছি, আমরা কৃষক, শ্রমিক, সাধারণ মানুষের সন্তান, আমরা কারোর সাথে কম্পেয়ার করি না। নিজের যোগ্যতায়, মেধায় আজকে রাজনীতিতে জায়গা তৈরি করেছি। বাপ দাদার স্বামীর কথা আমরা রাজনীতিতে আসি। আজকে আপনাদের যদি প্রকৃত অর্থে চ্যালেঞ্জ নেওয়ার সক্ষমতা থাকে, একেবারে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিয়ে দেখেন। এই গণঅধিকার পরিষদের তরুণ ছাত্র যুবকদের সাথে আপনারা মোকাবেলা করে দেখেন। সেটা কেন আপনারা ভয় পাচ্ছেন? ডক্টর ইউনূসকে চ্যালেঞ্জ জানিয়েছেন, আমরা তো চ্যালেঞ্জ আপনাদেরকে 5 বছর ধরে জানিয়ে আসছি। দেন একটা ফ্যান নির্বাচন দেন, লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে নির্বাচন দেন, দেখেন কার জনপ্রিয়তা কত। আপনি জাতির পিতার কন্যা, আপনি একাধিকবারের প্রধানমন্ত্রী, আপনাকে বিএনপির একজন নেতা সাদেক হোসেন খোকাই ঢাকা থেকে হারিয়ে দিয়েছিল, সেই কথা নিশ্চয়ই আপনার মনে আছে। কাজে এত চ্যালেঞ্জ দিয়েন না, মানুষকে এত তুচ্ছ তাচ্ছিল্য করেন না। দেশকে মুক্তি দিন, দেশের মানুষকে মুক্তি দিন, আল্লাহর রাস্তে সুষ্ঠু নির্বাচন দিয়ে বিদায় নিন। অনেক দেশের ক্ষতি করেছেন, অনেক মানুষের উপর অত্যাচার নির্যাতন জুলুম চালিয়েছেন, আর অত্যাচার নির্যাতন জুলুম চালাবেন না। জুলুমকারীকে আল্লাহ সহ্য করে না। আপনারা যদি এইভাবে চলতে থাকেন, আপনাদের পতন নির্মম নিষ্ঠুর পতন হবে। পৃথিবীর ইতিহাসে তাই হয়েছে। আপনাদের অতীত শিক্ষা আছে, কাজে শিক্ষা নেন ইতিহাস থেকে। গায়ের জোরে বেশি দিন ক্ষমতা থাকা যায় না। এখন যা করছেন, যা বলছেন, সবকিছু গায়ের জোরে করছেন। এত বড় একটি মহামারীর পরও আমাদের মেগা প্রকল্পগুলো এগিয়ে গেছে তরতর করে। এই বিষয়কে প্রতিপাদ্য করে 2024-25 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট হচ্ছে ইতিহাসের সবচাইতে বড় বাজেট। 7,97,000 কোটি টাকা, প্রায় 8 লক্ষ কোটি টাকা। যারা এই বাজেট নিয়ে নিন্দা করেন বা সমালোচনা করতে যান, তাদের কাছে আমি জানতে চাই, তারা হয়তো বলতেও পারবে না 8 লক্ষ কোটি টাকা লিখতে কতটা শূন্যের প্রয়োজন হয়। এই বাজেট জনমনে আশার আলো জাগিয়েছে। আর্থসামাজিক উন্নয়ন ও অর্থনীতিতে আরও গতিশীল এবং শক্তিশালী করবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। মাননীয় স্পিকার, বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে আমরা অর্থনীতিবিদদের কাছ থেকে অনেক আশঙ্কার কথা শুনি, অনেক বিপর্যয়ের কথা শুনি, কিন্তু তারপরে দেখি আমরাই বিশ্বে উন্নয়নের রোল মডেল।
2020 সালে করোনা মহামারীর পর বিশ্বের অনেক দেশের অর্থনীতি মুখ থুবড়ে পড়েছিল, কিন্তু যে কটি দেশের জিডিপি প্রবৃদ্ধি ঘটেছিল তার অন্যতম হলো বাংলাদেশ। এত বড় একটি মহামারীর পরও আমাদের মেগা প্রকল্পগুলো এগিয়ে গেছে তরতর করে। আমরা স্বপ্নের পদ্মা সেতু করেছি, যানজট নিরসনে রাজধানীতে মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে করেছি। পারমাণবিক শক্তির দেশে সামিল হয়েছি আমরা স্যাটেলাইট সমৃদ্ধ দেশের তালিকায় যুক্ত হয়েছি। উন্নয়নের সামাজিক সূচকে প্রতিবেশী দেশগুলিকে ছাড়িয়ে গেছি আমরা। কেন? কারণ একটাই, কারণ আমাদের একজন শেখ হাসিনা আছে। আর শেখ হাসিনা শুধু এখন দেশনেত্রী নয়, তিনি এখন বিশ্বনেত্রী। এই বাজেট অত্যন্ত সাহসী এক বাজেট। মাননীয় স্পিকার, সারা বিশ্বের এই মন্দার মধ্যেও সময়োপযোগী বাস্তবসম্মত স্মার্ট এই বাজেট। সামাজিক নিরাপত্তার খাতে 10,000 কোটি টাকা বাড়ানো হয়েছে। জনকল্যাণে কাজ করার জন্য সরকারের 44টি মন্ত্রণালয়ের বরাদ্দ আগের তুলনায় বাড়ানো হয়েছে। শিক্ষা খাতে বাজেট বাড়ানো হয়েছে, সংস্কৃতি খাতেও বাজেট বাড়ানো হয়েছে। যদিও আমার মনে হয়েছে সংস্কৃতির বাজেট গত বাজেটের তুলনায় মাত্র 0.1% বাড়ানো হয়েছে। একজন শিশুর বেড়ে ওঠার জন্য যেমন সুশিক্ষার প্রয়োজন, তেমনি প্রয়োজন সাংস্কৃতিক চর্চার। আমি বিশ্বাস করি মানুষকে দুর্নীতি থেকে দূরে রাখতে এবং যুব সমাজকে নীতিবান করে গড়ে তুলতে সুস্থ সংস্কৃতির কোনো বিকল্প নেই। আজ এখানে আসার আগে আমরা অনেক পার্লামেন্ট মেম্বার মিলে খোকা নামক একটি অ্যানিমেটেড ফিল্ম দেখে এসেছি। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম বঙ্গবন্ধুকে নিয়ে একটি অ্যানিমেটেড চলচ্চিত্র তৈরি করা হয়েছে। এই চলচ্চিত্র দেখে যেমন আমরা আনন্দ পেয়েছি, বিনোদিত হয়েছি, তেমনি আমাদের পরবর্তী প্রজন্ম তারাও বঙ্গবন্ধু সম্পর্কে অনেক কিছু শিখেছে। তারা আজকে সেখান থেকে জাতির জনককে জেনে এবং জয় বাংলা স্লোগানকে বুকে ধারণ করে বাড়ি ফিরে গেছে। এভাবেই যদি আমরা সারা দেশে এই খোকা চলচ্চিত্রকে এবং মুজিব একটি জাতির চলচ্চিত্রের রূপকার, এই চলচ্চিত্রগুলিকে যদি ছড়িয়ে দিতে পারি, তবে আমার মনে হয় আমাদের পরবর্তী প্রজন্ম সুশিক্ষায় শিক্ষিত হয়ে ভালো মানুষ হয়ে বড় হয়ে উঠবে। এই বাংলাদেশের রাজনীতিকে যিনি একটা ধারাবাহিকভাবে সম্মান এবং ইজ্জতের সহিত এই জনগণকে মুক্তির আন্দোলনে নিয়ে এসেছিলেন, গণতন্ত্র পুনরুদ্ধার লড়াই সংগ্রামে যিনি বরাবরই আপোষণ ভূমিকা পালন করে আসছেন। আপনারা জানেন দীর্ঘদিন তিনি অন্যায়ভাবে কারাগারে থাকলেও এখনো তিনি অসুস্থ অবস্থায় রাজধানীর এভার কেয়ার হসপিটালে বন্দি বলা চলে, বন্দি অবস্থায় রয়েছেন। তার মুক্তির দাবিতে আজকের এই মানববন্ধনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন বিএনপির সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বরচন্দ্র রায়, বেগম সেলিমা রহমান সহ ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু সহ বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ সহ বিএনপির সংগ্রামী নেতৃবৃন্দ, প্রিয় ভাইরা আমার, আজকে বক্তব্য বেশি দিব না। 29 তারিখে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আমরা বিএনপির পক্ষ থেকে নতুন কর্মসূচির উদ্যোগ নিয়েছি। আপনারা জানেন 28 অক্টোবর আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে পারি নাই। আমাদের উপর এই ফ্যাসিবাদী সরকার স্টিম রোলার চালিয়েছে, আমাদের হাজার হাজার নেতাকর্মীকে গ্রেফতার করেছে। 7ই জানুয়ারি তারা আবারও একদলীয় নির্বাচন করে আজকে ক্ষমতার মসনদে বসে আছে। মনে রাখবেন, এই ক্ষমতা পার্মানেন্ট নয়, আর বেগম খালেদা জিয়া জেলে বন্দী আছে তাও পার্মানেন্ট নয়। এই জন্য আগামী 29 তারিখে বিএনপি যে কর্মসূচি গ্রহণ করেছে, নতুন আন্দোলন, নতুন কৌশল গ্রহণ করে রাজপথকে প্রকম্পিত করাই আমাদের এখন দায়িত্ব। তাই আপনারা আবার এই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করার জন্য সকল প্রস্তুতি গ্রহণ করুন। ইনশাল্লাহ রাজপথে আগে যেভাবে ছিলাম, রাজপথে থেকে বেগম খালেদা জিয়াকে মুক্ত করে আনবো, এই প্রতিশ্রুতি আবারও ব্যক্ত করতে চাই। কারণ দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্ত হওয়া মানে বাংলাদেশ মুক্তি লাভ করা, এদেশের গণতন্ত্র মুক্তি লাভ করা, এদেশের জনগণ মুক্ত হওয়া। আপনারা সবাই প্রস্তুতি গ্রহণ করবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জামর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান। তিস্তার পানি নিয়ে বাংলাদেশকে কথা দিয়ে খেপেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সোমবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কড়া ভাষায় চিঠি দিয়েছেন তিনি। বলেছেন, রাজ্য সরকারকে না জানিয়ে তিস্তার পানি বণ্টন নিয়ে আলোচনা অগ্রহণযোগ্য। তিস্তা নিয়ে কোনো চুক্তি হলে দেশ জুড়ে বিক্ষোভের হুঁশিয়ারি দিয়েছেন মমতা। 22 জুন দিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সই হয় 10টি সমঝোতা স্মারক। এছাড়া তিস্তার পানি বণ্টন নিয়ে কারিগরি টিম পাঠানো এবং রংপুরে উপ হাই কমিশনার খোলার ঘোষণা দেন মোদী। এতে মোদীর উপর খেপেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মোদীকে লেখা চিঠিতে তিনি বলেছেন, পশ্চিমবঙ্গ সরকারকে বাদ দিয়ে ঢাকার সঙ্গে একতরফা আলোচনা মেনে নেওয়া হবে না। আপনারা করছেন জমি বিক্রি, ওরা করছে বাংলাকে বিক্রি। জলের আরেক নাম জীবন। ওরা জানে না উত্তরবঙ্গের একটা মানুষ আগামী দিন পানীয় জল পাবে না, এবং জল নেই তিস্তায়। গায়ের জোরে ভাবছে নর্থ বেঙ্গল থেকে জিতেছি বলে নর্থ বেঙ্গলের মানুষকে ডিপ্রাইভ করব।
চিঠিতে তিনি আরও উল্লেখ করেন 1996 সালের ফারাক্কা চুক্তি নবায়ন করা নিয়েও বাংলাদেশকে আশ্বাস দিয়েছেন মোদি, যার মেয়াদ 2026 সালে শেষ হওয়ার কথা। তিস্তা ও ফারাক্কা চুক্তি ইস্যুতে একতরফা সিদ্ধান্ত হলে দেশজুড়ে আন্দোলনের ডাক দেবেন বলেও হুঁশিয়ারি দেন মমতা। একতরফা কোনো সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে কিন্তু বাংলা জুড়ে আন্দোলন চলবে, দেশ জুড়ে চলবে। তার কারণ বাংলাকে বঞ্চনা এবং বাংলার জল বিক্রি করে দেওয়া মানে আগামী দিন গঙ্গার ভাঙন আরও বাড়বে। আমি বন্ধুত্ব করতে চাই, কিন্তু বাংলাকে বিক্রি করে দেওয়ার স্বার্থে নয়। এছাড়া আত্রাই নদীতে বাঁধ দেওয়ায় বাংলাদেশকেও দুষছেন মমতা। আত্রাই নদী যেটা থেকে জল আসতো বালুরঘাটের মানুষ পেতেন, দক্ষিণ দিনাজপুরের মানুষ পেতেন, ওখানে বাংলাদেশ চায়নাকে দিয়ে একটা ড্যাম করে টোটালটা বন্ধ করে দিয়েছে। সরকারের মধ্য থেকে রাসেল ভাইপার পোষা হয়, পুষে ছেড়ে দেওয়া হয়। এই সরকার বিব্রত হয়, লজ্জিত হয়, ওটুকু ন্যূনতম সেন্স তাদের আছে বলে আমি একেবারেই বিশ্বাস করি না। যেন সুমনের যে উক্তিটা আপনি শুরু করেছেন সেই জায়গায় আসি, সেটা দিয়ে জবাবটা আরো স্পষ্টভাবে দেওয়া যাবে। এই ভদ্রলোক, যেন সুমনের কথা বলছি, এক ধরনের খুব সাধারণ ডেমাগগেরি, স্টান্টবাজি করেন। উদাহরণ দিই, রাসেল ভাইপার আছে, ধরার ওঝা নেই। মানে উনি যদি রাজনীতি করে থাকেন, এটা তো ওনার দল, উনি স্পষ্টভাবেই বলেন যে উনি আওয়ামী লীগ করেন। উনি আমির নৌকার চেয়েছিলেন, পান নাই, তারপর উনি স্বতন্ত্র হয়ে নির্বাচিত, উনি যুব লীগের কেন্দ্রীয় কমিটিতে ছিলেন। আমি যদি বলি পাল্টা কথা, সরকারের মধ্য থেকে রাসেল ভাইপার পোষা হয়, পুষে ছেড়ে দেওয়া হয়। কারণ ওই রাসেল ভাইপাররা মানুষকে যাতে কামড় দেয়, কাটে কাকে, যারা তার ক্ষমতার মধ্যে সমস্যা তৈরি করে, তাকে ও আক্রমণ করে, তাকে ও ছবল দেয়, ছবল দিয়ে সাইজ করে, এবং সেই কারণেই রাসেল ভাইপারগুলো পোষা হয়েছিল। আমরা যারা বেনজিরের কথা আমি অনেকবার বলেছি, যখন প্রথম আমাদের সামনে এসেছিল, একটা দেশের পুলিশ চিফ কি করছেন না করছেন সেটা অনেক ভালো জানবেন। এটার গোয়েন্দা তথ্য সরকারের কাছে থাকতে হবে। উনি কোনো খারাপ কিছু না করলেও এই পোস্টটা এতই গুরুত্বপূর্ণ পোস্ট, তার পেছনে প্রচুর গোয়েন্দা তথ্য সরকারের কাছে আছে। উনি কি করেছেন, কি সম্পদ অর্জন করেছেন। উনি গোপালগঞ্জে, এই যে সুমন এখন খুব আফসোস করে বলেন যে আরেকটু হলেই বঙ্গবন্ধুর মাজারে তার জমির উপর দিয়ে যেতে হতো, ইত্যাদি ইত্যাদি বলছেন, অথচ সরকারি তথ্য জানে তিনি হিন্দুদেরকে উচ্ছেদ করছেন ওখান থেকে অলমোস্ট এই শত শত বা বিঘা জমির মধ্যে। সব তথ্য জানার পরও কেন হয়নি? সুতরাং আমি বলছি, যেন সুমন জানেন না তা না, কারণ উনি আওয়ামী লীগ করেন, তো দিনের শেষে ওনাকে আবার একটু সচেতন এমপি এক ধরনের মুখোশ ধরতে হয়। ইস্তেক ভাই বলেন উনি দুদকে গেছেন। উনি কি এসালামকে নিয়ে দুদকে গেছেন? জনাব বেনজিরকে নিয়ে তথ্য যখন পত্রিকায় আসলো, ওনার মনে হলো যাওয়া দরকার আছে। এসালামকে নিয়ে $1 বিলিয়ন পাচারের তথ্য রেজিস্টারে আসে নাই, আসছে। জনাব আজিজকে নিয়ে তথ্য আসে নাই, মানব জমিনের প্রত্যেকটা দাগ নম্বর সহ উল্লেখ করা হয়েছে, কিন্তু জাস্ট ঢালা অভিযোগ, ওনার এত বিঘা এরকম না, কোনখানে কোন মৌজায় কত দাগে কত কিছু আছে, একটা পত্রিকায় খুব স্পেসিফিকলি ওই তথ্য আসছে। গেছেন উনি ওখানে? তার মানে আসলে বেনজিরকে ক্ষেত্রে ওনাকে যেতে বলা হয়েছিল। ইট ওয়াজ আ স্টান্ট, আই রিপিট। কোনো কারণে বেনজিরকে এই কাজটা করতে চেষ্টা করা সরকারের দিক থেকে হয়েছে। ইটস এ ডিফারেন্ট ডিসকাশন। তাহলে যে কথাটা আমরা আসছিলাম, সরকার আসলে বিব্রত, লজ্জিত কিছু না, কারণ সরকার নিজে এগুলো করছে। আমি কেন এগুলো করে? ইস্তেক ভাই বলছেন যে তারা নিজেরাই এখন দেশের মালিক মনে করেন, ট্রুলি তাই। আমরা মানে প্রজা টোজাও নেই, ভালো রাজার অধীনে প্রজারাও আমাদের যেতে ভালো থাকে। আমরা কৃতদাসের মতো পরিণত হয়েছি। কৃতদাস হিসাবে দেখেন, আপনি প্রচুর মানে সার্চ করলে প্রচুর পাবেন। ম্যাজিস্ট্রেট ইউএনওকে মানে ভাই বলেছে, কেন পিটিয়েছেন? ভাই বলা যাবে না। আরে ইউএনও নির্বাচিত পৌরসভা মেয়রকে তুই তাহার করে গালিগালাজ আমার কাছে অডিও আছে। তো তাহলে খেয়াল করেন ওনাদের ওই জায়গাটা, তো ওই জায়গাটা ওনারা গেলেন কেন? একটা কথা খুব স্পষ্ট, সেটা আমরা যেই ধরনের দেশ চালাই, ব্রিটিশ যে সিস্টেমের, আমাদের এখানে প্রশাসন একটা গুরুত্বপূর্ণ জায়গা, পুলিশও খুব গুরুত্বপূর্ণ, কোনো সন্দেহ নেই। কিন্তু আমাদের মূল দাবির জায়গাটা হচ্ছে তাদের যে জুরিসডিকশন আছে, তাদের যে দায়িত্বে চৌহদ দিয়ে আছে, ওরা এক পা বাইরে তারা যাবেন না। আপনি কি ইউএনওদেরকে মানে উপজেলা চেয়ারম্যান যারা আপনার দলের লোকজন, তাদেরকে অপ্রেস করে করে তাদের অধীনে দেন নাই? তাদেরকে ছড়ি ঘোরাতে দিয়েছেন তো। একইভাবে প্রত্যেকটা ক্ষেত্রে তারা যখন ক্লেম করে যে আমরা ক্ষমতায় রেখেছি, আমি রাসেল ভাইপার হয়ে আমি বিরোধী দলকে দংশন করেছি, তাকে শেষ করে দিয়েছি, সো আমার তো একটা ট্রেড অফ লাগবে, আমি কেন এই কাজটা করবো? ট্রেড অফ হচ্ছে আমি চোখ বন্ধ করে থাকবো, তোমরা যা ইচ্ছা তাই করো। এক্স্যাক্টলি তাই হলো। ধরুন মতিউরের কথা, উনি এই পরিমাণ টাকা, এবং উনি অন রেকর্ড বলছেন, ওনার একটা ইন্টারভিউ আছে, শেয়ার বাজারে কারসাজি করেছেন। উনি যেভাবে শেয়ার বাজার থেকে টাকা উত্তোলন করেছেন, এটা একটা কারসাজি। এত সময় নেই, নাহলে ধরে ধরে বলতাম, আমি খুব মনোযোগ দিয়ে শুনেছি। ওটা উনি বুক খুলে বলছেন। এবং এমন নৈতিকতার মানের একজন মানুষ ওখানে আছেন যিনি তার নিজের সন্তানের পরিচয়কে বায়োলজিক্যাল পিতা অস্বীকার করেন। সো দিস আর দ্য পিপল ইন ফ্যাক্ট। এবং উনি এসে আমার কথা বলেন এখানে, এবং উনি পালিয়ে যেতে পারেন। পালিয়ে যেতে আসলে দেওয়া হয়, জানেন আমি মনে করি, কারণ হলো এনারা ধরা পড়বেন, কারণ উনি যে এত শত শত কোটি টাকা বানিয়েছেন, এটার বেনিফিট আরো বহু দিকে বহু ছাড় দিয়েছেন, সব তো আসবে। এদেরকে ট্রায়ালে নিলে সমস্যা কোথায়? পিকে হালদার বাংলাদেশে ফিরতে চেয়েছিল, তো আনা হবে না, আপনি নিশ্চিত থাকেন। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবগুলো ভিডিও আপনারা দেখলেন এবং সকলের কথাগুলো শুনলেন। এবার আপনাদের মূল্যবান মতামত জানানোর পালা। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ভিডিওর নিচে দেওয়া কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দেবেন। আর আমাদের এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, অবশ্যই প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। আবারও দেখা হবে, কথা হবে নতুন কোনো টপিক, নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।